হ্যালো বন্ধুরা, শুরু করছি থাই বিএল সিরিজ খেমজিরা এর এপিসোড 2। এই এপিসোডের শুরুতেই দেখা যায় 2011 সালের চিত্র। খেম শিখ গুরুর বাড়ির একটি কামরায় ঘুমিয়ে আছে আর পরাণ তাকে দরজা দিয়ে উকি দিয়ে দেখছে। হঠাৎ পরাণ শুনতে পায় তার দাদুর মন্ত্রপাঠ। ও খেমের রুমের দরজা আটকে দিয়ে ওর দাদুর রুমের দিকে যায়। দেখে ওর দাদু এক মনে মন্ত্রপাঠ করছে। কিছু সময় পরে তার মুখ দিয়ে রক্ত বের হয়, তাতেও সে তার মন্ত্র পড়া বন্ধ করে না। এরপর তিনি একটি ছুরি দিয়ে তার হাতে একটি পোজ দেন, তারপরে ব্লাড একটি পানির পাত্রে ফেলেন। মাস্টার বুঝতে পারে লুকিয়ে কেউ তাকে দেখছে, তখন সে দরজার দিকে তাকায়। এর আগেই পরাণ সেখান থেকে চলে যায়। এরপর মাস্টার আবার তার কাজ করতে থাকেন। এরপর দেখা যায় ওরা ওখান থেকে চলে আসে এবং মাস্টার উপরে বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকে। তখনই পরাণ তার কাছে আসে এবং বলে, সে কি মারা যাবে? মাস্টার বলেন, সবাইকে একসময় চলে যেতে হবে, এটা সবারই কর্মফল। পরাণ মাস্টারকে জিজ্ঞাসা করে, আপনি পারেন না এটাকে থামাতে? তখন গ্র্যান্ড মাস্টার বলে, আমি এটা থামাতে পারবো না। পরাণ তখন মাস্টারকে বলে, আপনি কি এমন কিছু করতে পারেন না তাকে বাঁচানোর জন্য? তখন গ্র্যান্ড মাস্টার বলে, তোমাকে চিন্তা করতে হবে না, তার অন্তত আরো 10 বছর আয়ু আছে। মাস্টার বলেন, যখন সে সময় আসবে তখন হয়তো আমি থাকবো না। তখন পরাণ বলে, আপনি না থাকলে আমি তাকে সাহায্য করব। মাস্টার তখন পরাণকে বলেন, আমি তোমাকে রীতিমতো অনেকবার সতর্ক করেছি, তোমাকে সাদা জাদুর জন্য তৈরি করা হয়েছে। তোমার কাজ হলো গ্রামবাসীকে রক্ষা করা। আমি কালো শক্তি ধারণ করি। আমি এমন কিছুতে হস্তক্ষেপ করেছি যা আমার করা উচিত ছিল না, আর এই জন্য আমি তোমার মাকে হারিয়েছি। এরপর গ্র্যান্ড মাস্টার বলেন, তুমি আমাকে কথা দাও পরাণ, তুমি কখনোই অন্য কারো কর্মে হস্তক্ষেপ করবে না। কি পারবে তুমি? এরপর পরাণ তাকে মাথা নেড়ে হ্যাঁ বলে। এরপর আবার বর্তমানে ফিরে আসে। সেখানে দেখা যায় আঙ্কেল চাই অনুসারীদেরকে বলছে, তোমরা সবাই প্রস্তুত তো? তখন তারা উঠোনে নেমে মন্ত্র জপ করতে শুরু করে এবং আত্মাগুলো সেখানে আসে। তখন মাস্টার উপরে বসে মন্ত্র জপ করছিল। তখন তাদের বাড়ির উপর একটা বলয় তৈরি হয়, আত্মারা আর সেখানে ঢুকতে পারে না। তখন আত্মাদের সর্দার, যে খেমের প্রধান শত্রু, সে মাস্টারকে বলে, তুমি ছেলেটাকে আমার কাছে দিয়ে দাও, তাহলে আমি বাকিদেরও রেহাই দেবো। মাস্টার বলেন, সে কি করেছে? তুমি কি তাকে যেতে দিতে পারো না? আত্মাটা বলে, সেটা দিয়ে তোমার দরকার নেই। মাস্টার বলেন, যদি তুমি ঘৃণা ধরে রাখো এবং ক্ষতি করতে থাকো, এর থেকে ভালো কোনো ফল হবে না। আত্মাটা বলে, মুখ বন্ধ করো। এরপর আবার বলে, আমি যাই করি না কেন তাতে তোমার কিছু যায় আসে না, তুমি ছেলেটিকে আমাকে দিয়ে দেবে, না হলে বোকার মতো আমার পথ আগলে দাঁড়াবে। তোমার দাদাই আমাকে থামাতে ব্যর্থ হয়েছে, আর তুমি তুমি আমার কি করবে? তুমি তো ক্ষমতায় নও, নিষ্পাপ। আমাকে অমান্য করার সাহস করো না। আর বলে, যাই ঘটুক না কেন আমি তাকে যেতে দেবো না, আমি তাকে কষ্ট দেবো যতদিন আমি চাই। এরপর আত্মাটা বলে, তাকে বাঁচানোর ক্ষমতা তোমার নেই। এরপর মাস্টার বাস্তবে ফিরে আসে এবং তার শিষ্য বলে, আপনি ফিরে এসেছেন মাস্টার? অপর বাচ্চাটা জিজ্ঞেস করে, মাস্টার কি অবস্থা সবকিছু? নিচে তখন আঙ্কেল চাই মন্ত্র জপেই যাচ্ছিলেন। মাস্টার তখন বলে, আমি দেবতাদের আমন্ত্রণ জানাবো মন্ত্র বলতে এবং সাথে সাথে তোমরাও আমার সাথে উচ্চারণ করবে। এরপর মাস্টার মতো জপ করতে থাকেন। ওদিকে দেখা যায় এসবের ভেতরে খেম খুবই কষ্ট পাচ্ছিল এবং জেড ওর পাশে বসে সেও এক মনে প্রার্থনা করে যাচ্ছিল। জেড দেখতে পায় বাইরে খুবই বিদ্যুৎ চমকা ছিল আর বাতাস বইছিল। মাস্টার তখন বিভিন্ন দেবতাদের ডাকছিল তাদের সাহায্য করার জন্য। এরপর দেখা যায় বাইরে দাঁড়ানো আত্মাদের গায়ে আগুন ধরে যায়, কিন্তু ওদের বাড়ির ভিতর বৃষ্টি পড়তে থাকে। তখন সবাই অবাক হয়ে যায় আর আত্মাগুলো ঘুরে ওখান থেকে চলে যায় এবং দেখা যায় সবকিছু আগের মতো শান্ত হয়ে গেছে। এরপর দেখা যায় বাড়ির উপর থেকে সেই শক্তি বলয়টাও চলে যায়। এরপর সবকিছু থেমে গেলে খেমের কষ্টও কমে যায় এবং জেড উঠে কতক্ষণ ওর কাছে দাঁড়িয়ে থাকে। এরপর কম্বলটা ভালোভাবে ওর গায়ে জড়িয়ে দেয়। এরপর দেখা যায় মাস্টারের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। বাচ্চা দুটো সেটা দেখে বাট কিছু বলে না। মাস্টার তখন তাদের বলে, আমার শিষ্যদের সাথে নিয়ে গ্রামের প্রতিটি কোণা দেখো। এরপর শিশু দুটি আচ্ছা মাস্টার বলে চলে যায়। মাস্টার খুবই দুর্বল হয়ে পড়ে, কারণ মাস্টার অনেক এনার্জি করছে এই প্রার্থনা করতে। এরপর দেখা যায় আত্মাদের সেই সর্দার, সে বলে, বোকারা কেন আমার পথ আগলে ধরে দাঁড়াচ্ছে? এর পরের দিন সকালে দেখা যায় মাস্টার বসে আছে চৌকির ওপর এবং খেম তাকে প্রণাম জানাচ্ছে। জেড ওর পাশে বসা। খেম মাস্টারকে বলেন, গত রাতে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। ওর দিকে তাকিয়ে মাস্টার বলে, তুমি খেম তাই না? খেম মাথা নেড়ে সায় দেয়। এরপর মাস্টার খেমকে বলে, তুমি আমার কাছে এসো। খেম জেটের দিকে তাকায়। জেট বলে, যাও। খেম তখন মাস্টারের দিকে একটু আগায়। মাস্টার বলে, তুমি তোমার গলায় যে জিনিসটা পরে আছো ওটা আমি দেখতে চাই। খেম তখন গলা থেকে তাবিজটা খুলতে গেলে মাস্টার বলেন, খোলার দরকার নেই, শার্টের উপর থেকেই দেখো। খেম তখন শার্টের ভেতর থেকে তার তাবিজটি বের করে মাস্টারকে দেখে। মাস্টার একটু সামনের দিকে ঝুঁকে হাত দিয়ে ধরে তাবিজটা দেখেন। তারপর নিজের শার্টের হাতা উঁচু করে তার হাতে বাঁধা একটি তাবিজ দেখান, যেটা ছিল খেমের তাবিজের মতো দেখতে হুবহু। মাস্টার তখন বলেন, আমি ঠিক ছিলাম। গ্র্যান্ড মাস্টারের কাছে মাত্র 2টি তাবিজ ছিল। খেম জিজ্ঞাসা করে, গ্র্যান্ড মাস্টারকে? জেড তখন বলে, গ্র্যান্ড মাস্টার শেখ হলো মাস্টারের দাদা, সেও একজন সামান ছিল। খেম চারদিকে তাকিয়ে দেখে বলে, ছোটবেলায় আমি এখানে এসেছিলাম। খেম আবার বলে, আমি নিশ্চিত আমি এখানে এসেছিলাম এবং গ্র্যান্ড মাস্টার শেখ আমাকে বাঁচিয়েছিলেন। এরপর মাস্টারের দিকে তাকিয়ে বলে, আচ্ছা সে এখন কোথায় আছে? মাস্টার আর জেড দুজনে চুপ করে থাকে, কেউ কিছু বলে না। এরপর আমরা দেখতে পাই খেম, জেড আর মাস্টার একটি রুমে দাঁড়িয়ে আছে। সেখানে গ্র্যান্ড মাস্টারের শেখের একটি ছবি রাখা এবং ছবির গলায় মালা পান। তার মানে বোঝা যায় গ্র্যান্ড মাস্টার বেঁচে নেই। গ্র্যান্ড মাস্টারকে সম্মান জানায় এবং সাথে
সাথে জেটও। এরপর খেম মাস্টারের দিকে ঘুরে তাকায় আর জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার বাবা মা কোথায়? মাস্টার বলেন, তারা বেঁচে নেই, তারা দাদারও আগে মারা গেছেন। এরপর খেম মাস্টারকে বলে, আপনি নিশ্চয়ই অনেক কঠিন সময় পার করেছেন তাই না? মাস্টার এরপর খেমকে বলেন, তোমার গলার ওটা খুলে ফেলো। খেম জিজ্ঞাসা দৃষ্টিতে মাস্টারের দিকে তাকিয়ে থাকে। তখন মাস্টার আবার বলে, ওটা ভেঙে গেছে, আমি তোমার জন্য একটা নতুন তৈরি করে দেবো। এরপর খেম গলা থেকে তাবিজটা খুলে মাস্টারের হাতে দেয় এবং মাস্টার ওখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় খেম আর ওর বন্ধুরা ভলান্টিয়ারের কাজ করছিল। জেড বলছিল, আমার কাজ প্রায় শেষের পথে। তখন ওয়ার্ন ছেলেটি একটা টুলসের বক্স দিয়ে আসে জেডকে। এখানে খেম আর তার একটি বন্ধু প্রিন্টিং এর কাজ করছিল। মেয়েটা একটা আঁকা তার কাছে ভালো লাগেনি, এজন্য মেয়েটা আবার নতুন করে আঁকতে চাইছিল। কিন্তু খেম বলে, তোমার এটা তো অনেক সুন্দর হয়েছে, শুধু একটু এভাবে গুছিয়ে দিলেই হবে। মেয়েটি তখন খেমের প্রিন্টিং এর দিকে তাকায়, দেখে একজন সামান ব্যক্তি এবং দুজন বাচ্চা প্রার্থনা করছে। মেয়েটি তখন বলে, এক বিকেলের মধ্যে তুমি এত সুন্দর একটা ছবি এঁকেছো? খেম হাসে বলে, আমি এটা করার জন্য নিজেকে একটু প্রেশার দিচ্ছিলাম। এর ভেতরে ওখানে ওদের আরেকটা ফ্রেন্ড চলে আসে। প্রথম মেয়েটি আবার বলে, তোমার হাতে জাদু আছে। কথা বলে মেয়েটি খেমের হাত ধরে। তখন তার সেই ফ্রেন্ডটা বলে, ফ্লার্ট করা বন্ধ করো, তোমার হাত ধরার দরকার নেই। প্রথমে মেয়েটি তখন বলে, ঠিক আছে ঠিক আছে। খেম তখন মেয়েটির কথা বলে, প্রেমাইয়ের শিল্পকর্ম দেখো কি সুন্দর দেখাচ্ছে। খেম আবার বলে, রঙের মিশ্রণ ঠিক আছে এবং পোশাকের খুঁটিনাটিও। প্রেমাই তখন বলে, এটা একটা কমপ্লিমেন্ট ছিল, তাহলে আমি কি গ্রেড আশা করতে পারি মাস্টার? তখন খেম বলে, 8 গ্রেড। মেয়েটি আবার বলে, এবি নাকি সি? তখন তার তিনজনই হেসে ফেলে। এর ভেতর তার ফ্রেন্ড চাঁদকে দেখতে পায় আর ওদের কাছে ডাকে। মেয়েটি চাঁদকে বলে, দেখো খেম কি সুন্দর চিত্রকল্প এঁকেছে, কি অসাধারণ দেখতে লাগছে। চাঁদের হাতে একটা বালতি ছিল, সে দেখে খেম সত্যি সুন্দর একটি ছবি এঁকেছে। চাঁদ ছবিটি দেখে বলে, সত্যি এটা একটি মনোমুগ্ধকর ছবি, বিশেষ করে মহিলাটি তাকে খুবই দয়ালু দেখাচ্ছে। খেম তখন বলে, মেয়েটির ছবি আঁকার ক্ষেত্রে আমি আমার মায়ের চেহারা অনুসরণ করেছি। চাঁদ বলে, এটা যদি সে দেখে তাহলে সে খুবই খুশি হবে। একথা শুনে খেম একটু চুপ হয়ে যায়। চাঁদ তখন বুঝতে পারে। তখন সে বলে, খেম আমি সত্যিই ক্ষমা প্রার্থী, আমি জানতাম না যে তোমার বাপ বেঁচে নেই। খেম বলে, না না ঠিক আছে, তুমি একটু বেশি করে ফেলছো, আমরা সবাই বন্ধু। তখন খেমের আরেকটা বন্ধু বলে, আসলে এই ক্যাম্পটাই অদ্ভুত সব লোকে ভরা। এবার খেম বলে, এসব ব্যাপার না, সে চলে গেছে, অনেকদিন হয়েছে। এরপর চারণ বলে, আমি চারণ, মনোবিজ্ঞান এর 2য় বর্ষের ছাত্র। এটাই আমার প্রথম সোশ্যাল সার্ভিস ক্যাম্প, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। খেম এরপর হাত এগিয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। তখন খেম বলে, এত ফর্মালিটি কেন? খেমও হাত বাড়িয়ে দেয় আর এগুলো উপর থেকে জেট দেখতে থাকে। তখন তার একদল বন্ধু সেখানে চলে আসে। তাদের ভেতর একজন ছিল প্রেমাইয়ের বয়ফ্রেন্ড। সে বলে, তুমি কি সুন্দর কাজ করেছো। তখন প্রেমাই বলে, আমি একা করিনি, এটা একজন কিংবদন্তির কাজ। তখন তারা খেমকে দেখিয়ে দেয়। তখন তাদের ভেতর থেকে একটা ছেলে বলে ওঠে, ও এই সেই খেম যার নাম মেয়েদের নামে খেমজিরা। ছেলেটা আরো বলে, আমি পুরোপুরি বিশ্বাস করি যে সে একজন টমবয়। আর একজন বলে, তুমি ঠিক বলেছো, সে অসাধারণ। চারণ তখন বলে, এই যুগে এসেও এটা কি অনুচিত নয় যে তার চেহারা দেখে তাকে বিচার করা এবং তাদের জেন্ডার নিয়ে রসীকৃত করা? ছেলেটা বলে ওঠে, এত গম্ভীর হচ্ছে কেন? আমি শুধু বলতে চেয়েছিলাম সে খুব সুন্দর। তখন প্রেমাইয়ের বয়ফ্রেন্ড বলে, আমরা শুধু মজা করছিলাম, এতে এত সিরিয়াস হওয়ার কি আছে? তখন সে খেমকে বলে, তোমার কিছু প্রয়োজন আর আমাকে বলো। তখন জেট উপর থেকে বলে, তোমরা কি করতে চাইছো? আমি নিচে আসছি এবং তোমাদেরকে দেখছি। তখন তাদের ভেতর একটা ছেলে বলে ওঠে, কেন খেম কি, আমরা কেন তাকে স্পর্শ করতে পারবো না? ও কি সন্ন্যাসী নাকি? প্রেমাই তখন বিপদে আজ করতে পেরে সে বলে, আমার কাজ শেষ হয়ে গেছে, আমরা ওখানে চলো, ওখানে হয়তো তাদের সাহায্য দরকার হতে পারে। এরপর প্রেমাই তাদের ঠেলে ওখান থেকে নিয়ে যায়। তখন সেখানে জেট চলে আসে এবং খেমকে বলে, ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো? খেম বলে, না সব ঠিক আছে। জেট আবার বলে, পুরো গুন্ডার মতো আচরণ করছিল। তখন খেমের সে আগের মেয়ে বন্ধুটি বলে, কে কার কথা বলছে? সে নিজেই একজন গুন্ডা, সে আবার আরেকজনের কথা বলছে। খেম বলে, তারা শুধু আমার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেছিল, নতুন বন্ধু ঠিক আছে তাই না? তখন জেটের চোখ পড়ে চারণের দিকে। খেমকে জিজ্ঞেস করে, এটা আবার কে, নতুন বন্ধু? চারণ তখন বলে, আমি এখানেই আছি, আমাকে কেন জিজ্ঞেস করছো না? এরপর চারণ আবার বলে, কারো পরিচয় জানতে চাওয়ার আগে নিজের পরিচয় দিতে হয়, জানো না? এরপর জেট চারণের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে নার্ভাস করে ফেলছো, কে বলেছে আমি তোমাকে জানতে চাই? এদের অবস্থা দেখে খেম বলে, আরে কি করছো তোমরা? চারণকে দেখিয়ে বলে, এটা চারণ, আমাদের জুনিয়র, সে মনোবিজ্ঞানের ছাত্র। জেটকে দেখিয়ে বলে, এ হলো জেট, আমার সবচেয়ে ভালো বন্ধু। এরপর খেম বলে, যেহেতু আমরা সবাই একসাথে আছি, ফ্রেন্ড হতে ক্ষতি নেই তাই না? একথা বলে জেট আর চারণের হাত এক করে দেয়। এরপর দেখা যায় জেট এবং চারণ কেউ কারো হাত ছাড়ছে না। তখন খেম আর ওর বান্ধবীর চোখাচোখি হয়, কিন্তু কিছুই তারা বলতে পারছিল না। এরপর সে দেখা যায় খেমের অন্যান্য বন্ধুরা মাস্টারের বাসার কেয়ারটেকার ওয়ার্নের সাথে তার বাসায় ড্রিঙ্কস করছে। ওয়ার্ন বলে, এটা এখানকার একদম 1 নম্বর জিনিস, যেটা তুমি ব্যাংককে পাবে না। তখন এক ছেলে বলে, ঠিকই বলেছো, এটা অসাধারণ ওয়ার্ন, তোমাকে ধন্যবাদ। তখন ওয়ার্ন আবার বলে, ছোটদের সাথে ড্রিঙ্কস করার অভিজ্ঞতা আমার খুবই কম, আমি এটা উপভোগ করছি। এই কথাগুলো বলে সবাই একসাথে চিয়ার্স করে আর ড্রিঙ্কস করতে থাকে। এরপর ওয়ার্ন ওর বউকে বলে আরো কিছু খাবার আনার জন্য, কারণ এখানে যেগুলো ছিল সেগুলো প্রায় শেষ হয়ে গেছে। ওয়ার্নের বউ বলে, এই তো নিয়ে আসছি। তখন আবার বলে, বউ এটা খুব ভালো বানাতে পারে। তখন ওদের মধ্যে একটা ছেলে বলে ওঠে, এই সোডা মনে হয় আমরা সারা রাত পান করতে পারবো। এরপর তারা ওয়ার্নের ওয়াইফকে বলে, তুমি কি ঘুমাতে পারো? তখন ওয়ার্ন বলে, সমস্যা নেই, ওর রাত জাগা অভ্যাস আছে। রে তখন বলে, তোমাদের কাল সকাল সকাল উঠতে হবে মনে হয়, তোমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। একথা শুনেই ওয়ার্ন চোখ গরম করে রের দিকে তাকায়। রে কিছু বলে না। এরপর দেখা যায় সবাই ঘুমিয়ে পড়ে। তখন এক ছেলের ঘুম ভাঙে।
রুমে। সে উপরে কিছু একটা শব্দ পায় এবং ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যায়। দেখে ওয়ান ওর বউকে মারছে, গায়ে হাত তুলছে। তখন সে সকালবেলা সবাইকে বলে ঘটনাটা, কিন্তু কেউ বিশ্বাস করে না, কারণ সকলেই জানে ওয়ান অনেক ভালো একজন মানুষ। খেম তাদের পিছনে টেবিলে ছিল, সে ঘুরে ফিরে বলে এটা অবশ্যই সবাইকে বলা উচিত। খেম আরো বলে তুমি তাদের ওখানে থাকছো, যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি বিপদে পড়বে, আর পারিবারিক সমস্যা এটা উপেক্ষা করার মতো কিছু না। তখন প্রেমাইয়ের বয়ফ্রেন্ড রেগে গিয়ে বলে সেটা তোমার দরকার নেই, তুমি তোমার কাজ করো। এই বলে খেমের দিকে আসতে নিলে প্রেমাইকে ধরে এবং জেটু রেগে যায়। প্রেমাইয়ের বয়ফ্রেন্ডের হয়ে খেমকে সরি বলে। এরপর সবাই চুপচাপ খেতে থাকে। জেট এবার খেমকে বলে তুমি কেন এসবে জড়িয়ে পড়ছো, তুমি এখানে আসার কারণটা ভুলে যেও না। তখন খেম বলে না আমার সব মনে আছে, কিন্তু কি করবো বুঝতে পারছি না, আমি এখানে আসার পর থেকে মাস্টারের সাথে কথা বলার সুযোগই হয়নি। জেট এবার একটু ফিসেল হাসি হেসে বলে এখানে কিছু করার নেই। এরপর দিকে দেখা যায় মাস্টার টেবিলে বসে আছে খাবারের জন্য এবং খেম কিছু একটা রান্না করে নিয়ে আসে তার জন্য। খেম খাবারের পাত্রটা টেবিলের উপর রেখে মাস্টারের দিকে তাকায় এবং বলে আমি শুধু আপনাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম আমার নেকলেসের কর্ডটা চেঞ্জ করে দেওয়ার জন্য। দেখুন মাস্টার তখন চামড়ি দিয়ে একটু ঝোল মুখে নেয় এবং খেম এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করে কেমন হয়েছে। মাস্টার বলে ঠিক আছে। খেমের একটু মন খারাপ হয়, সে কিছু বলে না। তখন মাস্টার ওর দিকে তাকিয়ে বলে তুমি যদি এভাবে আমার দিকে তাকিয়ে থাকো তাহলে আমার খাওয়ার রুচি নষ্ট হয়ে যাবে। এবার মাস্টারের নজর পড়ে খেমের শার্টের ওপর, ওখানে একটু নোংরা লেগেছিল। তখন মাস্টার বলে তুমি কি তোমার শার্ট চেঞ্জ করে আসো। খেম কিছু বলে না, কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় খেম যখন ফেরত আসে মাস্টারের খাওয়া হয়ে গেছে এবং সে সব খেয়ে নিয়েছে। খেম তখন নিজে বলে তখন বলেছিল ঠিক আছে, আর এখন ঠিকই সব খেয়ে নিয়েছে। মাস্টার সবকিছু নিয়ে উঠতে নিলে খেম দৌড়ে এসে বলে আপনি রেখে দিন, আমি পরিষ্কার করে ফেলবো। মাস্টার বলে আচ্ছা ঠিক আছে, পরিষ্কার করে নিও। মাস্টার উঠে চলে যেতে নিলে খেম বলে মাস্টার আপনার সাথে আমি কি একটু সময় কাটাতে পারি। মাস্টার তখন বলে কি এত অবসর সময় তোমার, ক্যাম্পে কোনো কাজ নেই। খেম ইতস্তত হয়ে বলে যেহেতু আগে গ্র্যান্ড মাস্টার আমাকে বাঁচিয়েছিল তাহলে সে নিশ্চয়ই আমার অভিশাপ ভাঙার জন্য কোনো উপায় রেখে গেছে। আপনি কি এ সম্পর্কে কিছু জানেন। মাস্টার তখন বলেন তিনিই আমাকে সতর্ক করেছেন মানুষের কর্ম থেকে দূরে থাকার জন্য। মাস্টার আবার বলেন আমি যথেষ্ট বলেছি, আশা করি তুমি বুঝতে পেরেছো। খেম তখন দুহাত জোর করে বলে প্লিজ দয়া করে আমাকে সাহায্য করুন। মাস্টার তখন বলে তুমি কি চাও তোমার জন্য আমি আমার দাদুকে দেওয়া ওয়াদা ভঙ্গ করি। খেম তখন বলে কথাটা অন্যরকম শোনালেও আমার মনে হয় আপনি অন্য কোনো মানুষের কষ্ট সহ্য করতে পারেন না, তাই না। মাস্টার তখন খেমের দিকে তাকিয়ে তার অন্য জীবনের অতীতে ফিরে যায়। সেখানে দেখা যায় মাস্টার ওয়াইনের গ্লাস হাতে নিয়ে বাগানে হাঁটছিল এবং তখন একটা শব্দ শুনতে পায়, কেউ তাকে মিস্টার মিস্টার বলে ডাকছে। তখন সে তাকিয়ে দেখে গাছের ডালে একটা মেয়ে বসে আছে, তার কোলে একটা বিড়াল। সে বলছে আমাকে একটা সিঁড়ির ব্যবস্থা করে দিন, আমি বিড়ালটিকে বাঁচানোর জন্য এখানে উঠেছি কিন্তু এখন নামতে পারছি না। এবার মাস্টার একটি সিঁড়ি দিয়ে মেয়েটিকে নামার ব্যবস্থা করে। মেয়েটি মাস্টারকে ধন্যবাদ জানায়। মেয়েটি বিড়ালটিকে বলে তাকে ধন্যবাদ দাও। দেখে বিড়ালটি চোখ বন্ধ করে। মেয়েটি তখন বলে তুমি ঘুমিয়ে গেছো। এরপর মাস্টার মেয়েটিকে জিজ্ঞাসা করে এটা কি তোমার বিড়াল। মেয়েটি বলে না, আমি জানি না এটা কোথা থেকে এসেছে এবং ও এখানে আটকে ছিল। তখন মাস্টার বলে ওখানে বিড়ালটিকে দেখতে পেয়ে তাকে বাঁচানোর জন্য উঠে গিয়েছিলে, আর বিড়ালটিকে বাঁচাতে গিয়ে নিজেই ওখানে আটকে গেলে। মেয়েটি বলে ও যেভাবে কান্না করছিল আমার মনটা ভেঙে যাচ্ছিল, আমি শুধু এটা বাঁচানোর কথাই ভাবছিলাম, নিজের কথাও ভাবিনি। এরপর মাস্টার মেয়েটির দিকে তাকিয়ে বলে তুমি আমাকে সাহায্য করতে চেয়েছিলেন তাই না, তোমাকে একদম হতবাক দেখাচ্ছিল যখন আমাকে উপরে দেখতে পেয়েছিলেন। যাই হোক ধন্যবাদ। আপনি বাকি কথা শেষ করতে পারে না। এরপর মাস্টার বলে আমি পাওয়াতা ওয়াং প্রাদিত। মেয়েটা বলে খুব সুন্দর নাম, আমি হলাম খেম্মিকা। মাস্টার মুগ্ধ মেয়েটির দিকে তাকিয়ে থাকে। পূর্ব জীবনের কাহিনী এখানে শেষ হয়ে যায়। এর মাস্টারের হুঁশ ফিরে তখনই দেখি কেয়ারটেকার ওয়ার্ন আসে এবং বলে মাস্টার আমার কাজ শেষ, আমি এখন চলে যাচ্ছি। মাস্টার ওর কথায় সায় দেয়। ওয়ার্ন চলে যাচ্ছিল, খেম দেখতে পায় তার সাথে একটি কালো ছায়া। তখন মাস্টারকে বলে আমার মনে হয় ওয়ার্নের সাথে আত্মা আছে। মাস্টার বলে তুমি তার ভেতরে অন্য এনার্জি দেখেছো তাই না। সে বনের মধ্যে গিয়েছিল কিছু আনতে এবং সে আত্মাদের মধ্য দিয়ে অতিক্রম করেছে। এবার মাস্টার বলেন এখানে প্রকৃতির আত্মাদের সাথে বসবাস করা অস্বাভাবিক কিছু নয়, এগুলো খুবই স্বাভাবিক। এরপর মাস্টার ওখান থেকে চলে যায় এবং খেম দাঁড়িয়ে থাকে তার চলে যাওয়া দেখতে থাকে। এরপরের দৃশ্যে দেখা যায় ওয়ার্ন বাড়ি ফেরে এবং তার ওয়াইফ রে তার জন্য খাবার বাড়ছিল। তখন তার ওয়াইফকে জিজ্ঞাসা করে ড্রিঙ্কস আছে কিনা, কিন্তু তার ওয়াইফ বলে রাতে সব খেয়ে নিয়েছে, এখন আর নেই। একথা বলতে ওয়ার্ন রেগে যায় এবং তারপর রের গায়ে হাত তুলতে নেয়। তখনই সেখানে পৌঁছে যায় খেম, জেট আর চার্ন। এবার আর্ন ওদেরকে এসে আমন্ত্রণ জানায়। খেম ওয়ার্নের হাতে একটা টোস্ট দিয়ে বলে এটা তুমি ফেলে এসেছিলে। তখন ওয়ার্ন বলে তোমাদের অনেকেই এসেছিল, তাদেরকে ড্রিঙ্কস করার জন্য আমন্ত্রণ করেছিলাম। তখন খেম বলে আমরা ড্রিঙ্কস করি না, কিন্তু তে এবং অন্যান্যরা সবসময় রায়ের ফার্মান্ডেন্ট শুয়োরের মাংস নিয়ে কথা বলে, আমরা কি ওটা টেস্ট করতে পারি। অর্নের কথায় যে খেম রাজি হয়ে যায়, জেট ও চার্ন খুশি মনে রাজি হয়ে যায়। এরপর ওয়ার্ন ওর ওয়াইফকে বলে কিছু পার্মানেন্ট শুয়োরের মাংস আনার জন্য এবং জেট খেম আর চার্নের দিকে তাকিয়ে বলে তোমরা আমার সাথে যোগ দাও। এরপর খেম সামনে এগিয়ে যায় এবং জেট আর চার্ন যাওয়ার সময় একজন আরেকজনের সাথে ধাক্কা খায়। তখন জেট জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। তখন চার্ন বলে খেম আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তোমার জানার দরকার নেই। এরপর রে তাদের পার্মানেন্ট মাংসটা দেয় এবং বলে এটা তৈরি হয়ে গেছে, বাকি দুটো তৈরি হতে আরো সময় লাগবে এবং বলে এগুলো এখন ফ্রিজে রেখে দাও, কাল তৈরি হয়ে যাবে। সবাই রেখে ধন্যবাদ বলে এবং বলে রে এটা একটু বেশি হয়ে গেল। জেট বলে আমরা এতগুলো খেতে পারবো না। তখন রে বলে আমি এগুলো অনেক বানাই, অর্ন খেতে অনেক পছন্দ করে। তখন খেমের চোখ যায় রের গলার দিকে এবং সেখানে আঘাতের চিহ্ন
দেখতে পায়। খেম তখন জিজ্ঞাসা করে যে তোমার গলায় কি হয়েছে। রে তখন সেটা ভালোভাবে একটু ঢেকে বলে সিঁড়ি দিয়ে পড়ে গেছিলাম। একথা শোনার পর ওরা তিনজনের দিকে তাকায় এবং সেখান থেকে ফিরে আসে। আসার পথে জেড খেমকে বলে তুমি এসব থেকে দূরে থাকো, রে হয়তো আসলেই পড়ে গেছিল। চারণ তখন বলে এতে এত স্পষ্ট ছিল যে একটা বাচ্চাও বুঝতে পারবে ওখানে কি হয়েছিল। জেড বলে আমি জানি। জেড আরো বলে আমি এতটা বোকা না, আর যদি ওয়ার্ন ওর বউকে আঘাত করে সেটা আমাদের ব্যাপার না, তাই না? খেম তখন বলে যদি আসলে ওয়ার্নের সাথে খারাপ কিছু থাকে। চারণ পেছন থেকে বলে কিসের খারাপ কিছু? জেড বলে কিছু না। জেড তখন খেমকে ইশারা করে চারণের দিকে। খেম বলে তুমি তো মাস্টারের বাড়িতে যাবে না, তাহলে তুমি আমাদের পিছু নিয়েছো কেন? তুমি তো আঙ্কেল চাইদের বাড়িতে যাবে, তাদের বাড়ির রাস্তা ওইদিকে অনেক দূরে, তোমাকে এখনই যেতে হবে। আমরাও চলে যাচ্ছি। এই বলে বাই বলে ওখান থেকে খেম আর জেড চলে যায় এবং চারণ কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থেকে ওরাও চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় আঙ্কেল চাই ওয়ার্নের বাড়িতে বসে ড্রিঙ্কস করছে এবং ওয়ার্নের সাথে টুকটাক বিষয় নিয়ে কথা বলছে। সে তখন হঠাৎই ওয়ার্নকে জিজ্ঞাসা করে তুমি কি কিছু নিয়ে চিন্তিত? ওয়ার্ন বলে না। এ সময় আঙ্কেল চাই দূরে দাঁড়ানো চারণের দিকে তাকায়। চারণ আঙ্কেল চাইকে জিজ্ঞাসা করতে বলে যে রেকে মারার ব্যাপারে। তখন আঙ্কেল চাই বলেন তোমার আর রের মাঝে সব কিছু ঠিকঠাক? ওয়ার্ন বলে আমরা ঠিক আছে, আমাদের মাঝে কি হবে? তখন আঙ্কেল চাই বলেন হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া হতেই পারে, কিন্তু গায়ের তোলাকে আমি সমর্থন করি না। ওয়ার্ন তখন বলে আমি ওরকম লোকই না যে বউয়ের গায়ে হাত তুলবো। তখনই ওয়ার্ন কিছু একটা শব্দ শুনতে পায়। পিছনে ফিরে তাকিয়ে দেখে ও চারণ দাঁড়ানো। ওয়ার্ন চারণকে দেখে কাছে আসতে বলে। চারণ কাছে আসে তখন ওয়ার্ন বলে আমার বউ কি তোমাদের কাছে নালিশ করেছে যে আমি ওর গায়ে হাত তুলছি? তখন আঙ্কেল চাই এবং চারণ দুজনেই না বলে, কিন্তু ওয়ার্ন সেটা শুনে না। সে একটা মদের বোতল নিয়ে চলে যায়। এর পরের সময় দেখতে পাই খেম কুকুরটিকে খাবার খাওয়াচ্ছিল। তখন তার কাছে একটা কল আসে। চারণ তাকে কল করে বলে যে ওয়ার্নের বাসায় সমস্যা হয়েছে। খেম তখন জিজ্ঞাসা করে এখন কি সব ঠিক আছে এবং উঠে যাওয়ার জন্য চেষ্টা করে। তখন জেড বলে এরা তো অনেক হয়েছে, তুমি এখন কোথায় যাচ্ছ? খেম বলে চারণ কল করেছে, বলে আঙ্কেল চাই ওয়ার্নকে বলেছিল রের কথা। সে ভেবেছে আঙ্কেল চাইকে রে নালিশ করেছে, তাই এখন ওয়ার্ন রেগে আছে। সে যখন বাড়ি ফিরেছে পুরো মাতাল অবস্থায়। এখন যেতে হবে, নাহলে রে আহত হতে পারে। জেড তখন খেমকে জিজ্ঞাসা করে তুমি কখন চারণের সাথে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ করেছো? খেম বলে হাই গড, এতগুলো জিনিসের মাঝে তুমি শুধু এটাই তুলে এনেছো? এটা এখন গুরুত্বপূর্ণ নয়। জেড বলে ওকে ওকে, বাট আমি তোমাকে বলছি ওদের থেকে দূরে থাকতে। এরপর জেড আবার খেমকে বলে তুমি যদি যাও তাহলে আমি তোমার সাথে। জেড তখন খেমকে জিজ্ঞাসা করে তুমি কখন চারণের সাথে কন্ট্রাক্ট এক্সচেঞ্জ করেছো? খেম বলে হাই গড, এতগুলো জিনিসের মাঝে তুমি শুধু এটাই তুলে এনেছো? এটা এখন গুরুত্বপূর্ণ বিষয় না। জেড বলে ওকে ওকে, বাট আমি তোমাকে বলছি ওদের থেকে দূরে থাকতে। এরপর জেড আবার বলে খেমকে তুমি যদি যাও তাহলে আমি তোমার সাথে যাবো। একথা বলে দুজনেই একটা সাইকেল নিয়ে বেরিয়ে যায় এবং বারান্দা থেকে মাস্টার সবই দেখতে পান। এরপরে দেখা যায় ওয়ার্নের বউ তখন তাদের পুরনো একটা ছবি দেখছিল আর কান্না করছিল। তখন অর্ন তাকে খুব ভালোবাসতো। তখনই অর্ন মাতাল অবস্থায় বাসায় এবং জিজ্ঞাসা করে রে কোথায়? রে বলে তুমি আবার মত পান করেছো? তখন অর্ন বলে আমাকে একটা থাকতে দাও। রে বলে তোমার এখন এগুলো বন্ধ করা উচিত। এতে রে তখন ভয়ে অর্ণকে চলে যেতে বলে, কিন্তু অর্ন যেতে চায় না। এরপর অর্ন ওর ওয়াইফকে একটা চড় মারে এবং সে বিছানায় পড়ে যায়। তখন অর্নের সাথে আত্মারা বলে তুমি ওকে মেরে ফেলো, ও বেশি কথা বলে। অর্ন তখন মদ খাওয়া বোতলটা একটা খুঁটির সাথে বাড়ি দিয়ে ভেঙে ফেলে এবং রে ভয় পেয়ে যায়। আর তখন বলে আমি এমন ব্যবস্থা করবো যাতে তুমি কাউকে কিছু বলতে না পারো। রে তখন কান্না করতে করতে বলে অর্ন তুমি এটা করতে পারো না, দয়া করে এটা করো না। এরপর অর্ন বাড়ি দিতে গেলেই পেছন থেকে আঙ্কেল চাই এসে ধরে ফেলে ওয়ার্নকে এবং চান দৌড়ে গিয়ে রেকে ধরে। তখন রে বলে আমাকে ছেড়ে দাও। চান রের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? এরপর আঙ্কেল চাই আর অর্নের মাঝে কিছুক্ষণ ধস্তে এবং অর্ন বলে আমাকে ছেড়ে দাও, এসবের মধ্যে তুমি জড়িও না। তখনই আঙ্কেল তাই একটা অদৃশ্য শব্দ শুনতে পায়, কেউ বলছে ওদের মেরে ফেলো, ওদের সবাইকে মেরে ফেলো। আঙ্কেল চাই তখন মন্ত্রজপ করতে থাকেন। রে এবং চান দুজনেই ভয় পেয়ে যায়। রে তখন জিজ্ঞাসা করে কি করছেন? তখন আঙ্কেল চাই বলে ওর ভূত ছাড়াচ্ছে, ও ভীষণভাবে পাগল হয়ে গেছে। তখন রে হঠাৎই বলে ওঠে থামো আঙ্কেল চাই থামো, ভর তো আমার ওপর করেছে, আত্মা ওর ওপর নয়। এর ভেতরে রের চেহারা একটা আত্মায় পরিণত হয়। চানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আঙ্কেল চাইকে বাঁচাতে এলে আঙ্কেলের গলা চেপে ধরে এবং ধাক্কা মারে আঙ্কেল চাই জানালার সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। রে বলতে থাকে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। রে তখন অর্নের কাছে এবং অর্ন বলে প্লিজ রে তুমি এটা করতে পারো না। তখন রে বলে আমি অনেকদিন ধরে এটা করতে চাইছিলাম। মেয়েদের ভেতরে বাইরে শুনে যে খেমের আগের বন্ধুরা এসেছে, তারা বলছে যে রেকে আজকে রাতের খাবার জন্য কি তৈরি করছো, আমরা খুবই ক্ষুধার্ত। অর্ন বলে তুমি বাড়িতে আসো। এরপরে দিকে দেখা যায় খেম আর জেট সাইকেলে করে যাচ্ছে, কিন্তু তারা বারবার একই জায়গায় ঘুরে ফিরে আসছে। তখন জেট একটু থেমে বলে খেম আমার মনে হয় এখানে অস্বাভাবিক কিছু হচ্ছে, দেখো আমরা ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসছি। খেমও বিষয়টা লক্ষ্য করে। তখনই তার অদ্ভুত কিছু হাসির আওয়াজ পায় এবং কে যেন খেমকে পেছন থেকে টেনে ফেলে দেয় এবং তাকে বাঁচানোর জন্য জেট নিলে তাকেও একটু দূরে নিয়ে ফেলে দেয়। এরপর অদৃশ্যকে তাদের দুজনে হাত পা চেপে ধরে রাখে মাটির সাথে, খেমের গলা চেপে ধরে রাখে। খেম হাত পা ছুটতে থাকে, মাস্টার সবাই বুঝতে পারেন। অন্যদিকে দেখা যায় তাদের সবাইকে রে একটি খুঁটির সাথে বেঁধে রেখেছে এবং গায়ে কেরোসিন ঢেলে দিচ্ছে। মাস্টারের কাছে তখন একটা অদৃশ্য শব্দ এসে বলে এখন তোমার পছন্দ, বলো তুমি কাকে রেখে কাকে বাঁচাবে। রে একটি ম্যাচ দিয়ে বারবার আগুন জ্বালাতে চেষ্টা করছে, কিন্তু আগুন জ্বালাতে পারছে না। ওয়ার্ন রেকে বলে প্লিজ রে এটা করো না। তখন বলে রে অনেক দেরি হয়ে গেছে। তখনই রের বাসায় মাস্টার হাজির হন। তাকে দেখে রে বলে তাহলে তুমি এখানে আসা বেছে নিয়েছো, আমার মনে হয় ওই ছেলেটাকে এতক্ষণে আমার সঙ্গীরা ধরে ফেলেছে। মাস্টার তখন রেগে বলে তুমি এই শরীর থেকে বেরিয়ে যাও, তুমি এখানে থেকো না। রে তখন বলে আমি অনেকদিন ধরেই এই শোরটাকে মারতে যাচ্ছিলাম, সে যখন
করছে আমি তাই করেছি। মাস্টার তখন বলে এটা তার পছন্দ, তুমি ওর থেকে বাইরে থাকো। মাস্টার আরও বলেন এমন কর্মে নিজেকে জড়িয়ে ফেলো না যা বহন করা তোমার পক্ষে সম্ভব হবে না। তখন রে বলে যারা আমার গুরুর সাথে অন্যায় করেছে তাদের কি হবে? তারা কি তাদের পাপের শাস্তি পেয়েছে? রে আরও বলে যে রে এটাই চাই, তুমিও এটা থামাতে পারবে না। এই বলে সে তাদের কাছে গিয়ে আবার একটি ম্যাচের কাঠি বের করে আগুন ধরাতে নেয়। তখন বাড়ি থেকে কেউ রে বলে ডাকছিল এবং রে সেটা শুনতে পায় এবং মাস্টারকে বলে আমাকে এবং আমার শিষ্যকে অবমূল্যায়ন না করাই ভালো। অপরদিকে দেখা যায় জেট এবং তখনও সেখানে লড়ে যাচ্ছিল এবং জেট মাস্টারের ভয়েস শুনতে পায়। মাস্টার বলে আমি কিছুক্ষণের জন্য তোমার স্পিরিট দেখার ক্ষমতা সচল করে দিচ্ছি, এরপরেরটা তোমার ব্যাপার। তখনই সেখানে মাস্টারের এক শিষ্য আসে এবং জেটের কাছে গিয়ে বলে মাস্টার আমাকে তোমার স্পিরিট দেখার ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, তুমি সেটা ব্যবহার করে খেমকে বাঁচাও। এবার শিষ্যটা একটা পাতা জেটের কপালে ধরে এবং জেট তার স্পিরিট দেখার ক্ষমতা ফিরে পায় এবং শিশুটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর জেট দেখতে পায় দুটি আত্মা তাকে ধরে রেখেছে। জেট তার গলা থেকে তাবিজ টেনে আত্মাদের দিকে ধরতেই তারা চলে যায় এবং সে দেখতে পায় খেমকেও 4-5টা আত্মা ধরে রেখেছে। তখন সে দৌড়ে তার কাছে যায় এবং সে তাবিজটা তাদের দিকে ধরতেই সেখান থেকে আত্মাগুলো পালিয়ে যায়। জেট তখন খেমকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? তখন তারা আবার একটা আত্মা আসতে দেখতে নিলেই খাকি ড্রেস পরা সেই লোকটা সেই আত্মাটা ধরে নিয়ে উধাও হয়ে যায়। জেট সব কিছুই দেখতে পায় এবং জিজ্ঞাসা করে এটা কি ছিল আর ওই লোকটাই বা কে? এরপর মাস্টারের সে শিষ্য আবার আসে এবং ওদেরকে পথ দেখিয়ে দেয়। এরপর খেম এবং জেট তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় জেট এবং খেম রের বাড়িতে আসে, ওখানে দেখে রে অনেক রেগে যায়। তখন মাস্টার ওর মাথায় হাত দিয়ে ওকে থামানোর জন্য জেট এবং খেম কেরোসিনের কথা মুখ ঢেকে ফেলে। তখন মাস্টার বলে তুমি যদি আমার কথা শুনতে পাও তাহলে আমার সাথে এই মন্ত্র উচ্চারণ করো, এই দেহ তোমার জন্য অপেক্ষা করছে। তখন রে এর ভেতরে থাকা আত্মা বলে সে আর ফিরে আসবে না। কে থাকতে চায় ঋণে ডুবে থাকা এক স্বামীর সাথে যে সারাদিন মদ পান করে এবং স্ত্রীকে মারধর করে? এটা আরেক ধরনের মৃত্যু। মাস্টার বলতে থাকে ফিরে আসো রে, নিজের সমস্যাগুলো নিজেই সামলাও, তোমার নোংরা কাজ করার জন্য আত্মাকে ব্যবহার করো না। এরপর মাস্টারের কিছু মন্ত্র পরে আত্মাটা রের শরীর থেকে বের হয়ে পড়ে যায়। রেও অন্যপাশে পড়ে যায়। আত্মাটা বলে আমার গুরু তোমাকে ছেড়ে দিবে না এবং সেখান থেকে সে ভ্যানিশ হয়ে যায়। তখন অর্ন রেগে গিয়ে ধরে এবং বলে আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আমি আর মদ পান করবো না। তখন জেটার খেম গিয়ে বাকিদের বাদন খুলে দেয়। খেম তখন মাস্টারের কাছে গিয়ে বলে ধন্যবাদ, রে এবং অর্নকে তাদের ভালোবাসা বুঝতে পেরেছে আপনার সহযোগিতার কারণে। মাস্টার বলেন এটা বলা সহজ কিন্তু এই বিষয়টা মোটেও সহজ নয়। খেম তখন বলতে নেয় আপনি কি বলতে চাইছেন? এর ভেতরে মাস্টার জেটের দিকে তাকিয়ে বলে তুমি এদের সাহায্য করো আর খেমকে বলে তুমি আমার সাথে আসো। খেম জেটের দিকে তাকায়, জেট তাকে যেতে বলে মাস্টারের সাথে, তাই খেমও মাস্টারের সাথে চলে যায়। এরপর দেখা যায় মাস্টার এবং খেম দুজনেই সাইকেল করে ফিরে যাচ্ছে। খেম মাস্টারকে জিজ্ঞাসা করে এবং ওয়ার্নের ভালোবাসা আবার ফিরে যাচ্ছে, এটা বলা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। মাস্টার বলে যদিও রে ওয়ার্নকে ক্ষমা করে দিয়েছে কিন্তু ওয়ার্ন আসলে পরিবর্তন হবে না। খেম তখন বলে কিন্তু ওয়ার্ন তো কথা দিয়েছে তাই না? মাস্টার তখন বলে সে কথা দিয়েছে মানে এই না যে সেটা ঘটবে। খেম তখন বলে আমার মনে হয় তারা দুজনেই চেষ্টা করছে, সর্বোপরি তারা এখন একে অপরকে ভালোবাসে। এরপর মাস্টার বলেন খেম শোনো, অনেক সময় ভালোবাসাটা যথেষ্ট হয় না সবকিছু ঠিক রাখার জন্য। যদি একসাথে থাকা কেবলই সমস্যার দিকে নিয়ে যায় তাহলে আলাদা হয়ে যাওয়াই ভালো। খেম কিছুক্ষণ চুপ থেকে মাস্টারকে বলে আপনি একটু আগে রে এবং ওয়ার্নকে সাহায্য করেছেন কিন্তু আমাকে সাহায্য করার জন্য না করে দিয়েছেন, এটা কি শুধু এ কারণে যে আমি এই গ্রামের নই? মাস্টার তখন বলে আমার দায়িত্ব হলো এই গ্রামের মানুষের দেখাশোনা করা। খেম এবার বলে এখন বুঝতে পারছি আমি বহিরাগত, তাই আপনি আমাকে সাহায্য করবেন না। খেমের চোখ দিয়ে অনবরত পানি পড়তেই থাকে। খেম আবার বলে আপনার চোখে বাইরের লোক হওয়া বন্ধ করার জন্য আমাকে যা করতে হয় আমি সব কিছু করবো। ওর কথা শুনে মাস্টার একটু অপ্রস্তুত হয়ে যায় এবং সাইকেলটা হঠাৎ থামিয়ে দেয় আর খেম ব্যালেন্স রাখতে না পেরে মাস্টারকে ধরে ফেলে। খেম তাড়াতাড়ি হাত সরিয়ে নিয়ে বলে সরি আমি ইচ্ছে করে আপনাকে ধরিনি। মাস্টার কিছু বলে না। এরপর তারা দুজনে বাড়ি ফিরে যায়। এরপর সিনে দেখা যায় জেট এবং আঙ্কেল চাই চার্নকে ধরে আঙ্কেল চাইয়ের বাড়িতে নিয়ে আসে। মিসেস চাই বলেন কি শুরু করেছে তুমি? আঙ্কেল চাই বলেন সেসব পরে হবে, আগে চার্নকে রেস্ট নিতে দাও। আঙ্কেল চাই বলেন আপাতত ওই তিনজনকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিচ্ছি। জেট আচ্ছা বলে। এরপর জেট এক ধ্যানে চার্নের দিকে তাকিয়ে থাকে। ঘরের সবাই তখন জেটের দিকে তাকায়। মিসেস চাই বলেন ওকে নিয়ে চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে। জেট বলে আমি তাকে নিয়ে কেন চিন্তা করবো, সে নিজের ভুলের জন্য কষ্ট পাচ্ছে। এরপর জেটের সবাই থেকে বিদায় নিয়ে চলে যায় ওখান থেকে। এরপর দেশে দেখা যায় ওয়ান আসে মাস্টারের কাছে বিদায় নিতে। মাস্টার তাকে শুভকামনা জানায় এবং ওয়ান ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে যায়। আর এসব ঘটনা জেট আর খেম দরজার ওপাশ থেকে দেখতে থাকে। এরপর মাস্টার ওদের দুজনের কাছে আসে এবং বলে ওয়ান এসেছিল বিদায় জানাতে, সে শহরে যাবে, কাজ করবে এবং তার ঋণ পরিশোধ করবে। সে এর থেকে বেশি কিছুদিন দূরে থাকবে। দেখো কোনো কিছুই সহজ না, আমি বলেছিলাম না? যে তখন মাস্টারকে জিজ্ঞাসা করে যে আত্মা রেখে ধারণ করছিল সে কি খেমের অতীত কর্মের কেউ ছিল? মাস্টার বলে সে তার দায়িত্বের পাঠাচ্ছে গ্রামের মানুষদের কষ্ট দেওয়ার জন্য। খেম তখন সরি বলে। মাস্টার আবার বলেন আত্মা কেবল সেই বিরক্তিটি জাগিয়ে তুললো যা ইতিমধ্যে হয়েছিল। আজ হোক কাল হোক ওয়ার্ন আর রে যেভাবেও আলাদা হয়ে যেত। জেট খেমকে বলে মাস্টার বলছে এতে তোমার কোনো দোষ নেই। খেম শুধু উপর নিচে মাথা নেড়ে সায় দেয়। জেট তখন মাস্টারের কিছু বলতে নিলে মাস্টার বলে এখানে তোমার বন্ধুরা নেই, এখন তুমি ফর্মালিটি বাদ দিতে পারো। জেট তখন বলে ঠিক আছে, গত রাতের মতো কি আমি আবার আত্মাদের দেখতে পাবো? আমি তাদের সাথে আরেক দফা ফাইট করতে চাই। মাস্টার বলে যদি আমি এটা করি তাহলে তোমার বাবা মা আমাকে পিটাবে। জেট একটু দমে যায়। মাস্টারকে জিজ্ঞাসা করে আচ্ছা গত রাতে খেমকে
বাসাতে একটি আত্মা এসেছিল, পুরুষের মতো দেখতে এবং গায়ে একটি খাকি পোশাক ছিল। খেম, তুমি কি তাকে চেনো? খেম তখন বলে, হ্যাঁ আমি তাকে চিনি, সে প্রায় আমার স্বপ্নে আসে। মাস্টার ওদের কথা শুনে কিন্তু কিছু বলে না। এরপরে দেশে দেখা যায় খেম ঘুমিয়ে আছে এবং কেউ তার ঘরের ভিতরে ঢুকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে খেমের বিছানার কাছে যায় এবং দেখা যায় সেই খাকি ড্রেস পরা লোকটা। সে যখন খেমকে ছুটে যায় তখনই তার হাতে আগুন লেগে যায়। তখন সে রেগে যেমন পিছনের দিকে তাকায় আর ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। খেমের ঘুম ভেঙে যায়, সে উঠে বসে। এরপর দেখা যায় মাস্টারের ঘরের দরজা জানালা সব বন্ধ হয়ে যায়। মাস্টার পিছে ফিরে সেই খাকি ড্রেস পরা লোকটাকে দেখতে পান। তখন সেই লোকটা বলে, অনেকদিন পর আমাদের দেখা পাওয়া। আর এভাবে এখানেই শেষ হয়ে যায় এপিসোড 2 এর কাহিনী।